আপনি কি জানেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় $1 বিলিয়ন চুরি করার চেষ্টা হয়েছিল? হ্যাঁ, 2016 সালে টার্গেট ছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু প্রশ্ন হলো, এত সুরক্ষিত একটি আর্থিক ব্যবস্থায় হ্যাকাররা ঢুকলো কিভাবে? প্রযুক্তির দুর্বলতা নাকি মানবিক কোনো ফাঁক? চলুন জানি আসলে কি ঘটেছিল। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ রাখা ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে। আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহৃত হতো বিশ্বব্যাপী নিরাপদ নেটওয়ার্ক সুইফট। সবকিছুই স্বাভাবিক, নিয়মিত কার্যক্রম, সুশৃঙ্খল প্রক্রিয়া। কিন্তু অদৃশ্য কোথাও একটি ম্যালওয়্যার নীরবে কাজ করছিল। ধীরে ধীরে হ্যাকাররা অভ্যন্তরীণ নেটওয়ার্ক পর্যবেক্ষণ করে। তারা বুঝে ফেলে লেনদেনের সময়সূচি, অনুমোদনের ধাপ এবং নিরাপত্তা যাচাইয়ের কাঠামো। তারা অপেক্ষা করে সঠিক মুহূর্তের। তারপর 4 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত, বাংলাদেশের সাপ্তাহিক ছুটির আগের রাত, সবাই বাড়ি চলে গেছে, অফিস ফাঁকা, পরিবেশ তুলনামূলক শান্ত। সেই সময় পাঠানো হয় একটির পর একটি সুইফট মেসেজ। নির্দেশ স্পষ্ট, রিজার্ভ অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ স্থানান্তর। মোট চেষ্টার পরিমাণ প্রায় $1 বিলিয়ন। কিন্তু এখানেই ঘটে এক নাটকীয় মোড়। হয়তোবা তাড়াহুড়োতে হ্যাকাররা একটা ভুল করে বসে। বার্তায় হয়েছে একটা বানান ভুল। ফেডারেল রিজার্ভের নিরাপত্তা যাচাইয়ে ধরা পড়ে এই ভুল, আর ট্রানজ্যাকশনগুলো আটকে যায়। আর এতে করে বেঁচে যায় অনেক বড় অ্যামাউন্টের ট্রান্সফার। তবুও 5টি লেনদেন সফল হয়। $81 মিলিয়ন ফিলিপিনের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। ঘটনাটি সামনে আসার পর বিশ্বজুড়ে শুরু হয় তদন্ত। এই ঘটনার পরে বাংলাদেশ ব্যাংক সব দিক থেকে নিজেদের প্রযুক্তিগত শক্তি বৃদ্ধিতে যা যা ইনিশিয়েটিভ নেওয়া দরকার সব নেয়। আর তথ্য প্রযুক্তিতে আন্তর্জাতিক মানে পৌঁছতে যা যা করা দরকার সব করে। মানব সম্পদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া থেকে শুরু করে টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়। মনিটরিং ব্যবস্থা উন্নত করে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিও এই ঘটনার পরে নড়ে চড়ে বসে। এখনও গ্লোবাল অ্যাসপেক্টে সাইবার সিকিউরিটিকে খরচ ধরা হয়, অথচ যা ইনভেস্টমেন্ট হিসেবে ধরার কথা। আমরা এখনও রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিয়ে চলি, যখন হবে তখন দেখা যাবে। কিন্তু সাইবার সিকিউরিটি হচ্ছে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচের বিষয়। ঘটনা ঘটার আগেই আপনাকে সাবধান হতে হবে আর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ঘটনা ঘটে গেলে আর কি করার থাকে। ঘটনার পর শুরু হয় সময়ের বিরুদ্ধে দৌড়। বাংলাদেশ ব্যাংক দ্রুত আন্তর্জাতিক তদন্ত শুরু করে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক, ফিলিপাইনের ব্যাংকিং কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় গড়ে তোলা হয়। মোট $81 মিলিয়ন চলে গিয়েছিল ফিলিপাইনে। এর মধ্যে প্রায় $15 মিলিয়ন ফ্রিজ ও উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু বাকি অর্থ ক্যাসিনো ও মানি লন্ডারিং চক্রের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে, বিশেষ করে ফিলিপাইনের একটি ব্যাংকের বিরুদ্ধে, যাদের মাধ্যমে অর্থ স্থানান্তর হয়েছিল। এদিকে তদন্তে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ধারণা দেয় এই আক্রমণের পেছনে ছিল অত্যন্ত দক্ষ একটি হ্যাকার দল, যাদের অনেকেই লাজারাস গ্রুপ নামে পরিচিত একটি সংগঠনের সঙ্গে সম্পর্কিত বলে সন্দেহ করে। এই গ্রুপটির সঙ্গে উত্তর কোরিয়ার সংযোগ থাকার অভিযোগও ওঠে, যদিও সরাসরি আনুষ্ঠানিকভাবে সবাই স্বীকার করেনি। কিছু দেশে সংশ্লিষ্ট মানি লন্ডারিং চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। তবে মূল হ্যাকারদের সরাসরি গ্রেপ্তার আজও একটি জটিল আন্তর্জাতিক বিষয়। তবু এই ঘটনা বিশ্বকে শিখিয়েছে সাইবার যুদ্ধের ময়দান এখন সীমান্তের বাইরে, আর প্রতিরোধের লড়াই চলমান। বাংলাদেশ ব্যাংকের এই ঘটনা শুধু একটি আর্থিক কাহিনী নয়, এটি একটি সতর্কবার্তা। আজকের পৃথিবীতে সাইবার আক্রমণ বন্দুক দিয়ে হয় না, হয় কিবোর্ড দিয়ে। টার্গেট শুধু বড় প্রতিষ্ঠান নয়, আপনার মোবাইল,
আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ইমেলও হতে পারে পরবর্তী লক্ষ্য। একটি দুর্বল পাসওয়ার্ড, একটি অচেনা লিঙ্কে ক্লিক, একটি অসতর্ক মুহূর্ত, আর ক্ষতি হতে পারে অপূরণীয়। তাই এখনই সচেতন হন। 2 ধাপ যাচাই ব্যবহার করুন। সন্দেহজনক ইমেল এড়িয়ে চলুন। নিয়মিত সফটওয়্যার আপডেট রাখুন। মনে রাখবেন, ডিজিটাল যুগে নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি একটি দায়িত্ব। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। আপনি সচেতন তো? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন, আর নিয়মিত এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে।